রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে সম্পর্কের নতুন উচ্চতায় দেশ। এই উপলক্ষে একসঙ্গে 10 দিনের অনুষ্ঠান মালার পর্দা উঠবে কাল বুধবার 4:30 থেকে এই অনুষ্ঠান মালা চলবে স্বাধীনতা দিবস পর্যন্ত। উৎসবে যোগ দিতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। কাল আসছেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম সোলেহ। তাদের স্বাগত জানাতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাহ বিজয়ের রিপোর্ট। শিল্পী কলাকুশলীদের শেষ মুহূর্তের ব্যস্ততা প্যারেড স্কোয়ারের এই মঞ্চে। দক্ষিণ এশিয়ার 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এখানে উপভোগ করবেন প্রদর্শনী, জানবেন বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস, জানবেন এ মুক্তি অর্জনে কতটা সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় প্যারেড স্কোয়ারে টানা 10 দিনের অনুষ্ঠানমালার মূল থিম মুজিব চিরন্তন। তবে প্রতিদিনের আয়োজনে থাকবে ভিন্নতা। সাংস্কৃতিক আয়োজনে থাকবে বন্ধুপ্রতিম দেশ ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ভারতের শিল্পীদের অংশগ্রহণ। আমরা তো জন্মাই নিয়ে দেশে, কিন্তু সূত্রটা তো এদেশে, এই বাংলাদেশ। সেই মাটিতে আমরা ফেরত এলাম। ওর বাবার যাত্রা, ওর মায়ের যাত্রা সব এই দেশ থেকে। নাচ, গান, বাজনা এইসবের কোনো ভেদাভেদ নেই কোথাও। হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব একটা চরিত্র, স্বকীয় একটা বৈশিষ্ট্য থাকে, কিন্তু কোথায় যেন সুর এক। আয়োজকরা বলছেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বক্তব্য রাখবেন ঢাকা সফরে আসা ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের শীর্ষ নেতারা। বুধবার মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম সোলেহ ঢাকায় আসবেন। পর্যায়ক্রমে অন্য নেতারাও যোগ দেবেন উৎসবের আয়োজনে। আমাদের দেশের মানুষের যে মহান সংগ্রাম, দীর্ঘদিনের সংগ্রাম, স্বাধীনতার আগ থেকে শুরু করে সেই সংগ্রাম এবং সেই সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব, আবার অন্যদিকে 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণমানুষ, তাদের যে ত্যাগ, সব কিছু মিলে আমরা সেই ছবিটাও তুলে ধরতে চাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ গঠনের যে যাত্রা এবং পরবর্তীতে আমরা আজকে মুজিব বর্ষ নিয়ে আমরা যে আয়োজনগুলি করছি, এই পুরো যাত্রাটাকে আমরা একটা মুজিব চিরন্তন যাত্রা হিসেবে আমরা সামনে ধরেছি। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে দর্শনার্থী প্রবেশ হবে সীমিত আকারে। তবে গণমাধ্যমে 10 দিনের অনুষ্ঠান মালাই সরাসরি সম্প্রচার হবে দেশবাসীর জন্য। 17 মার্চ থেকে 26 মার্চ জাতির জনকের জন্মজয়ন্তী থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 10 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব উদযাপনে প্রস্তুত বাংলাদেশ। অপেক্ষা আর মাত্র কিছু মুহূর্তের। জাতীয় প্যারেড স্কয়ার থেকে শাহ আলী জয়, নিউজ 24। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে জঙ্গি বা অন্য কোনো হামলার আশঙ্কা নেই। কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কঠোরভাবে দমন করা হবে বলে জানান র্যাবের ডিজি। এদিকে আয়োজনে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতার কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত মাসুদা লাবনীর রিপোর্টে। অনাড়ম্বর আয়োজন, বিদেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত ও দেশি বিদেশি অতিথিদের আগমনে অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। প্রস্তুত অনুষ্ঠানের মূল আয়োজন স্থল জাতীয় প্যারেড গ্রাউন্ড। কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে তা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে আগামী 17 থেকে 27 মার্চ পর্যন্ত অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক। জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত ও বিদেশি অতিথিদের নিরাপত্তা দেয়া ছাড়াও তারা যেসব জায়গায় যাবেন সেখানকার নিরাপত্তা, সড়কের নিরাপত্তা, পোশাকধারী ও সাদা পোশাকের টিম, চেকপোস্টে অজ্ঞাত ব্যক্তিদের চেক করতে বিশেষ ব্যবস্থা, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্থল, জল, আকাশপথে ত্রিমাত্রিক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ ভেন্যু সমূহ যেমন জাতীয় প্যারেড স্কয়ার,
বঙ্গবন্ধু সমাধিস্থল, 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও এরপরে বিভিন্ন অনুষ্ঠানের জন্য 5 তারকা হোটেল সহ জাতীয় স্মৃতিসৌধ, যশোরেশ্বরী দেবী মন্দির, ওরাকান্দি ঠাকুরবাড়ি মন্দির, কাশিয়ানী গোপালগঞ্জ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের এই আয়োজনে দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন ও সরকারি কর্মসূচিতে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, এ উপলক্ষে 10 দিনের বিশেষ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালা উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুভাবে সম্পন্ন করতে আমি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সারা দেশে গৃহহীন মানুষকে ঘর দেওয়ার পর এবার 30,000 অসচ্ছল মুক্তিযোদ্ধাকে একতলা পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভিটায় 2 বেড, 2 টয়লেট, ডাইনিং ও কিচেন সহ 335 বর্গফুটের এই বীর নিবাস তৈরি করে দেওয়া হবে। এজন্য প্রায় 4,123 কোটি টাকায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ বিষয়ক প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত হয়। একনেকে এছাড়াও আরও 5 প্রকল্প অনুমোদন পেয়েছে, আর 6 প্রকল্পে মোট ব্যয় হবে 5,600 কোটি টাকার বেশি। তিস্তা চুক্তি নিয়ে টালবাহানা চলছে দাবি করে এর আদ্যপান্ত জনগণের সামনে তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মানিকগঞ্জের ঘিওরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। একই ইস্যুতে বিএনপির আরেক নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কথা সঠিক নয়। মারুফা রহমানের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর আগমন ইস্যুতে বেশ কয়েকটি বিষয়ে সরকারের ব্যর্থতার কথা বলেন তিনি। আমরা এখন পর্যন্ত সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করা বন্ধ করতে পারিনি। আমরা আমাদের নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমরা পাইনি। আমরা তিস্তা নদী পাইনি। আমরা অন্যান্য যে আপনার অভিন্ন নদী আছে, সেই নদীগুলো যেগুলো ভারত থেকে আসে তার পানির হিস্সা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, সে কানেক্টিভিটি আমাদের যে শেয়ার, সেই শেয়ার আমরা পাই না। এখানে একতরফা শুধুমাত্র আমরা দিয়েই যাচ্ছি, এই সরকার দিয়েই যাচ্ছে, কিন্তু ভারতের কাছে কিছু আনতে পারছে না। একই ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায়। যদি পাতায় পাতায় সই হয়ে গিয়ে থাকে এই সফরে, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আসছেন, আমরা আশা করব, দাবি করব যে এই সফরের সময় ওই সম্পাদনের যে লাস্ট 5 পাতাগুলো আপনারা সই করেন নাই, সেটা সই করে জনগণের কাছে প্রকাশ করুন এবং তিস্তা বাদের যে তিস্তা চুক্তির যে সুফল বাস্তবায়নের জন্য আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করুন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার অবহেলা করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ দলের 4 জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এ এই মামলা দায়ের করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। মিজানুর রহমান মিনু ছাড়া মামলার অন্য আসামিরা হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন। গেল 2রা মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে মিজানুর রহমান মিনু বক্তব্য দেন। এরপরেই ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলা হিসাবে দণ্ডবিধির 124-এর ক, 123 ক এবং 34 ধারায় এই মামলাটা দায়ের করেছি 4 জন আসামির বিরুদ্ধে।
এবং এই মামলা দায়ের করার জন্য ফৌজদারি কার্যবিধিতে বলা আছে যে রাষ্ট্রের স্যাংশন লাগবে, সেই স্যাংশনটা আমরা পেয়েছি। আইন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ধরনের যারা চিন্তা করেন তারা এই সমস্ত কাজ থেকে, চিন্তা থেকে, বক্তব্য দান থেকে বিরত থাকবে। আবারও মামলা হলো নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর হামলার অভিযোগে কাদের মির্জা সহ ৯৭ জনকে আসামি করে মামলাটি করেন খিজির হায়াতের স্ত্রী। দ্রুত বিচার আইনে মামলাটি গ্রহণ করেছেন নোয়াখালীর দ্রুত বিচার আদালত। দুপুরে শুনানি শেষে কোম্পানীগঞ্জ থানার ওসিকে তদন্ত সাপেক্ষে আগামী 10 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার আদালতে সকালে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত মামলা শুনেছেন। একটু আগে শুনানি অন্তে তিনি আদেশ প্রদান করেছেন ওসি কোম্পানীগঞ্জকে 10 কার্য দিবসের মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। ইটস এ টেকনিক্যাল অর্ডার, এটাও এক ধরনের এফআইআর। যদি উনি তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পান, যেহেতু কগনিজেবল অফেন্স, উনি মামলায় এফআইআর গ্রহণ করবেন। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ 1940 সালের 24শে মে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। 1971 সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1977 থেকে 1979 সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী এবং উপদেষ্টা ছিলেন। 5 বার মওদুদ আহমেদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 26 জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1719 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, কঠোর লকডাউন না হলেও গণপরিবহন, রেস্তোরাঁ এবং পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম এড়াতে নেওয়া হয়েছে কঠোর হওয়ার সিদ্ধান্ত। এছাড়াও বিদেশ ফেরতদের মানতে হবে কোয়ারেন্টিন। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। হঠাৎ সারা দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, যা চিন্তায় ফেলেছে স্বাস্থ্যসেবা বিভাগকে। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে মঙ্গলবার বৈঠকে বসে স্বাস্থ্য অধিদপ্তর। বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, লকডাউনের কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র ও গণপরিবহনের জনসমাগম এড়াতে নেওয়া হচ্ছে কঠোর সিদ্ধান্ত। টাইট লকডাউনের কথা আমাদের ওরকম করে নির্দেশনা দেওয়া হয়নি, তবে রেস্তোরাঁগুলোতে জনসমাগম কমানোর ব্যাপারে, পরিবহনে জনসমাগম এবং ভিড় এড়ানোর জন্য প্রয়োজনে এতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে গ্লোবাল জিনোম সিকোয়েন্স ডেটাবেজের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে করোনার ইউকে ভ্যারিয়েন্ট সহ মোট 3টি স্ট্রেন পাওয়া গেছে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, সংক্রমণ বৃদ্ধির এই সময়ে যেন তা মানুষের মাঝে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কাজ চলমান রয়েছে। বাংলাদেশে ইউকে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এটা হলো বাস্তবতা, এবং সেটা কেউ 6টা বলছে, কেউ 12টা বলছে, আমি নির্দিষ্ট করে নাম্বার না বলি। এবং পৃথিবীর আসলে শুধু ইউকে ভ্যারিয়েন্টই 83টির বেশি দেশে ছড়িয়েছে। সো এটি বাস্তবতা, এটা আসবে, বাংলাদেশও আসবে। স্ট্রেন ইউকে বা আফ্রিকান ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ কমানোর একমাত্র সমাধান বলছে আইইডিসিআর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অভিযান। চট্টগ্রামে মানুষকে সচেতন করতে সকাল থেকে নগরীর কাজীর দেউরি, চকবাজার সহ বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়। বরিশালে জনসচেতনতা বৃদ্ধিতে সকালে অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ রোধে নো মাস্ক নো মুভমেন্ট কার্যকর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং মেলা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী এই কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের বইমেলা 18 মার্চ থেকে শুরু হয়ে চলবে 14 এপ্রিল পর্যন্ত। 18 মার্চ বিকেলে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বইটির অনুবাদ গ্রন্থের মোড়কও উন্মোচন করবেন তিনি। 1700 উপরে আক্রান্ত হয়েছে, যেটি নেমে এসেছিল। যদি কোভিডের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেলা চালানোর মতো আর কোনো সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো একটা নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। কারণ মহামারীকে আমন্ত্রণ জানানো যাবে না, আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে হবে। আমরা মহামারীর কারণে বিলম্বিত বইমেলা এবার 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য থাকবে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 18 মার্চ এবার বইমেলার পর্দা উঠছে। ঢাকা মহানগর পুলিশ বলছে, মেলায় দোকানদার, দর্শনার্থী সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় মঙ্গলবার সকালে নিরাপত্তা প্রস্তুতি দেখতে মেলা প্রাঙ্গণে যান। পরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন। বইমেলা শুরু করছি, তো সেই যে সময় হোক না কেন, আবহাওয়াগত যে পরিস্থিতি থাকুক না কেন, করোনার যে পরিবেশই আছে না কেন, সেটা মাথায় রেখেই আমাদের নিরাপত্তার যে ধরন ছিল, প্রতি বছর যেভাবে আমরা নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি, এবারও আমরা একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। কিছু কিছু নিরাপত্তা স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে। 1 বছর বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। করোনাকালের অনলাইন ক্লাস খুব একটা কাজে আসেনি। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া বছরটি নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। তবে অতিরিক্ত ক্লাস আর সিলেবাস সংক্ষিপ্ত করে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাবিদরা। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের নিয়ে আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। দেশে 1 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি হয়নি কোনো পাবলিক পরীক্ষা। অনলাইনে বিকল্প শিক্ষাদানের চেষ্টা হলেও তাতে সাফল্য এসেছে কমই। শিক্ষা জীবন থেকে ঝরে পড়া বছরটি নিয়ে তাই উদ্বিগ্ন শিক্ষার্থীরা। পড়াশোনা বাদ দিয়ে এভাবে দিনকে দিন চলে যাওয়া, এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় ক্ষতি। আমাদের জবের প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার আছে, সো অনেক ক্ষতি হয়ে গেছে। 1 বছর ধরে তালাবদ্ধ শ্রেণীকক্ষে জমেছে ধুলার প্রলেপ। তবে অনেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার, অপেক্ষা শুধু সরকারি নির্দেশনার। 30 তারিখে স্কুল খোলে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, তাহলে আমরা শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তাদেরকে আমরা এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করি। 20% শিক্ষার্থী অনলাইনে সম্পৃক্ত ছিল। এরপর থেকেই আস্তে 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 কোনো স্যারের ক্লাসে 33%, 35%, কোনো স্যারের ক্লাসে 40% স্টুডেন্ট অনলাইনে সম্পৃক্ত ছিল। শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি তৈরি হয়েছে তা নিয়ে কোনো পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তবে সিলেবাস সংক্ষিপ্ত, অতিরিক্ত ক্লাস নিয়ে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলছেন শিক্ষাবিদরা। গুরুত্বপূর্ণ অংশগুলোকে রেখে সিলেবাসগুলোকে ইতিমধ্যে করা হয়েছে, অবশ্য সরকার উদ্যোগ নিয়ে করেছে, তো সেইটি ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং এটি একবারেই কিন্তু সম্ভব না। এটিকে পরবর্তী সেশনের সাথেও সমন্বয় করবার প্রয়োজন আছে। আমরা সপ্তাহে এখন 5 দিন ক্লাস নিই, 2 দিন ছুটি উপভোগ করি। সেখানে যদি 6 দিন নেই, আমরা হয়তোবা 7 মাসের মধ্যে তাদেরকে সমাপ্ত করে একটা পরীক্ষা এবং রেজাল্টও দিতে পারি। অল্প কয়েকটা পরীক্ষা বাকি ছিল কোনো ডিপার্টমেন্টে, তখন আমরা ভর্তি কার্যক্রমের আগেই এই পরীক্ষাগুলি শেষ করার জন্য উদ্যোগ গ্রহণ করি। প্রায় আমাদের শেষ হয়ে আসছিল এবং আমাদের 80% মতো অনলাইনে ক্লাস শেষ হয়ে গেছে। পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন না এনে 1 বছরের ঘাটতি কাটিয়ে উঠতে শিক্ষাপঞ্জি নতুন করে সাজানোর পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ড মোজাইক হিসেবে গিনেস বুকে স্থান পেয়েছে বগুড়ার শস্য চিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি প্রকল্প।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এই তথ্য সংযুক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ, যেখানে জানানো হয় 1,19,430 বর্গমিটারের বেশি এলাকা জুড়ে ওই শস্যচিত্র পেছনে ফেলেছে আগের রেকর্ডকে। এর উদ্যোক্তা হিসেবে AFM বাহাউদ্দিন নাসিম ও KSM মোস্তাফিজুর রহমানের নাম উঠে এসেছে গিনেসের তথ্যে। ফুট হিসেবে বগুড়ায় বঙ্গবন্ধুর শস্যচিত্রের আয়তন 12 লাখ বর্গফুটের ওপরে। এর আগে চীনে 8.5 লাখ বর্গফুটের শস্যচিত্র রেকর্ডের অধিকারী ছিল। কুড়িগ্রামের রাজারহাটে আতাউর রহমান নামে ছাত্রলীগের সাবেক এক নেতার হাত পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আতাউরের এক হাত এবং এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউর রহমান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি। তিনি স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করেন। ঘটনার প্রতিবাদী এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকেলে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এবং শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে দাবি পূরণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানায়, রাজারহাট উপজেলার ছিনা ইউনিয়নের পালপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন আতাউর। দুপুরে ওই এলাকায় গেলে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার উপরে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার বাড়ির গেটে কয়েকবার তারা আসিয়ে ভাঙচুর করছে। একে মারার জন্য প্রায় প্রতিদিন আড্ডা মারে। কেন মারে এটা বুঝে আমার ক্ষমতা নাই। যারা মারছে তারা হলো বঞ্জুগুরু। অনাকাঙ্ক্ষিত ভাবে মার শুরু করে দিল। মায়ের কোনো মানে বিধিকিস্তি অবস্থা মায়ের। পরে মায়ের হওয়ার পর এলাকার লোকজন যখন চাপছে তখন ওরা চলে গেছে। আলোচিত প্রশান্ত কুমার ওরফে PK হালদারের ঘনিষ্ঠ সহযোগী নাহিদা রুনাই, ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ সহ 3 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচা এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন দল। গ্রেফতার করা হয়েছে একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে। তাদের বিরুদ্ধে PK হালদারের সাথে যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে দুদক তাদের বিরুদ্ধে মামলাও করেছে। সেসব মামলাতেই তাদের গ্রেফতার দেখানো হয়েছে। দুদকের কাছে তথ্য রয়েছে, নাহিদা রুনাইয়ের বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় 72 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। সদ্যবিদায়ী দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন সেই তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গেল 5 মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাও 11 এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিদেশ যেতে নিষেধাজ্ঞার বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অন্য এক বেঞ্চ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। পিপলস লিজিং সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের মূল হোতা PK হালদার নিষেধাজ্ঞার পরও বিদেশে পালিয়ে যান। একে কেন্দ্র করে কয়েক দফায় দুর্নীতির মামলায় অভিযুক্তদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। সবশেষ প্রতিষ্ঠানটির 286 ঋণ খেলাপির মধ্যে যারা আদালতের নির্দেশে উপস্থিত হননি তাদেরও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার এ সংক্রান্ত এক মামলার শুনানিতে বিদেশ যেতে নিষেধাজ্ঞার বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। জাস্টিস এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, যেহেতু কোনো আইন বিধি নেই, আমি দুদককে একটা নির্দেশনা দিলাম, আপনারা এই বিষয়ে একটি যথাযথ বিধি প্রণয়ন করুন। ওনারা বিদেশে যাওয়ার ব্যাপারে ওনারা যাবেন কি যাবেন না সবকিছু ডিটারমিন করবে স্পেশাল জাজ, যতক্ষণ পর্যন্ত বিদ্যমান আইনে কোনো রুল বা কোনো বিধি বা এটা যদি ফ্রেম না হওয়া পর্যন্ত সকল কিছু নিয়ন্ত্রণ করবেন এখন বা সিদ্ধান্ত দিবেন স্পেশাল জাজ।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত সাধারণ বীমা কর্পোরেশনের জালিয়াতি ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত এক প্রতিবেদন নজরে আনার পর তা আমলে নেন আদালত। গেল 5 মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাদের নাম ঠিকানা আগামী 11 এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশও দেন হাইকোর্ট। যাদেরকে এই বিগত 5 মাসে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের তালিকা হাইকোর্ট চেয়েছেন এবং রিপোর্টারের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো হাইকোর্টে দাখিল করতে পারছেন। আগামী 11 এপ্রিল এটা হাইকোর্টে দাখিলের জন্য দায়িত্ব আছেন। চলতি বছরের 10 মার্চ দুদকের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন ইকবাল মাহমুদ, কিন্তু অবসর নেওয়ার আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে খবরের শিরোনাম হন। এখানে যেরকম লোক থাকা দরকার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। গ্রামীণ টেলিকমের 38 কর্মীকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এরপর তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পুনর্নিয়োগের বিষয়ে জারি করা রুল শুনানির জন্য সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর 22 এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। সংবাদের সময় হলো আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। যান্ত্রিক সমস্যার কারণে রাজশাহীর তানোরে একটি কৃষি ক্ষেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। মঙ্গলবার দুপুরে তানোর উপজেলার লালপুরে এই ঘটনা ঘটে। বিমানটিতে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী মিলিয়ে 2 জন আরোহী ছিলেন। তারা কেউ হতাহত হননি। নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগেও গেল 9 জানুয়ারি শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে প্রশিক্ষণ বিমান। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে সোমবারও অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত অন্তত 183 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মিয়ানমার ও চীনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই মিয়ানমারের জনগণের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে চলতি সপ্তাহে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। তবে এই দমন নিপীড়নে একটুও দমে যায়নি বিক্ষোভকারীরা। দিনের পাশাপাশি রাতের বেলাতেও বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। এসবের মাঝে চীনা গণমাধ্যম দাবি করেছে মিয়ানমারে চীনা বিনিয়োগ করা 32টি কারখানা ভয়াবহ আক্রমণের শিকার হয়েছে। বেশ কটিতে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। আর এ কারণে ইয়াঙ্গুনের শিল্পাঞ্চলের পর এবার দেশের নতুন নতুন এলাকায় কঠোরভাবে সামরিক আইন আরোপ করতে শুরু করেছে সেনাবাহিনী। এভাবে লাগাতার মানুষ হত্যার ঘটনায় মিয়ানমারে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন ইস্যু নিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোটেগির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে ব্লিংকেন একথা বলেন। নাহিদ সিহান, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ঘটছে নানা ঘটনা। পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে মঙ্গলবারও মেজিয়া, ছাতনা, রায়পুরের জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি মন্তব্য করেন, অমিত শাহ হারবে বলে বাংলায় বসে চক্রান্ত করছেন। এর মধ্যে কংগ্রেস নেত্রী লতিকা সুভাষকে নিয়ে কেরালার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। মনোনয়ন না পাওয়ায় দল ছেড়ে মাথা ন্যাড়া করে ফেলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গে 2 দিনের ভোট প্রচারণা শেষে মঙ্গলবার সকালে দিল্লি ফিরে গেছেন অমিত শাহ। জরিপ বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির তীব্র লড়াই হলেও শেষমেশ নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ।
আজও নেতিবাচক ধারায় দিনের লেনদেন শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক প্রায় 17 পয়েন্ট কমে অবস্থান করছে 5,516 পয়েন্টে। সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসসিতে লেনদেন হয়েছে 698 কোটি টাকা, যা তার আগের কার্যদিবসের চেয়ে 75 কোটি টাকা কম। এই বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 143টির, আর অপরিবর্তিত ছিল 114টির দাম। অনলাইনে চায়ের নিলাম পরীক্ষামূলকভাবে চালু করেছে বাংলাদেশ চা বোর্ড। চট্টগ্রামের আগ্রাবাদে চা নিলাম কেন্দ্রে চলতি বছরের সবশেষ নিলামের আংশিক অনলাইনে পরিচালিত হয়। এই কার্যক্রমে 12,000 কেজি চা বিক্রি হয়। পরীক্ষামূলক অনলাইন চা নিলামের উদ্বোধন করেন চা বোর্ডের সদস্য ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। এর মাধ্যমে চায়ের বিপণন কার্যক্রম গতিশীল হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষামূলক কার্যক্রমের সফলতার ভিত্তিতে আগামী নিলাম বছরে পুরো কার্যক্রম অনলাইনে করার পরিকল্পনা রয়েছে চা বোর্ডের। নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। কুইন্সটাউনে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে শান্ত একাদশ। ওয়ার্ম আপ ম্যাচে এদিন 5 কিউই ক্রিকেটারকে সঙ্গী করে মাঠে নামে টাইগাররা। প্রথম ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু তামিমদের। ব্যক্তিগত 12 রানে নাইম শেখ আর 28 রানে ফিরে যান সৌম্য সরকার। মাহমুদুল্লাহর 35 আর শেখ মেহেদীর 38 রান সচল রাখে রানের চাকা। তামিম একাদশের হয়ে এদিন সর্বোচ্চ 66 রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন। তামিমদের হারানো 5 উইকেটে 4টিই তুলে নেন রুবেল। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শান্ত লিটনের ব্যাটিংয়ে রান আসতে থাকে দ্রুত গতিতে। 40 রান করে শান্ত অবসর নেন। বাকিদের ব্যাটিংয়ের সুযোগ দিতে লিটন আর মিরাজও স্বেচ্ছায় মাঠ ছাড়েন অর্ধশতক পূরণ করে। শেষ পর্যন্ত মুশফিকের অপরাজিত 54 রানে 19 বল বাকি থাকতেই 9 উইকেটের বড় জয় তুলে নেয় শান্ত একাদশ। দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। 2016 সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অবলির জন্ম হয়। এরপর 2020 সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরম হাসান। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সন্তান জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তান ও সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির দুজনই সুস্থ রয়েছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ম্যাডিসন শহরে। এখন এই পর্যন্তই। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।